তরুর বাবা মারা যাওয়ার 1 মাস পরেই চাচারা তরুদের ঘরে এসে উঠল। সে সাথে চাচি তাদের কাজের মহিলাকে ছাড়িয়ে দিল। 2 মাসের মাথায় তরুর মায়ের জায়গা হলো ঘরের সবচেয়ে ছোট রুমটায়। এরপর তরু বুঝতে পারল এই ঘরটা এখন চাচাদের হয়ে গেছে এবং মা হয়ে গেছে এই ঘরের বাঁধা কাজের লোক। দুপুরে তরু শুয়ে শুয়ে ভাবছে বাবার কথা। তরুর মা তখন রুমে এলো, হাতে মাছের রক্ত। এসে তরুকে বলল, বিকেলে লতার টিচার আসবে, আসলে পর আর বাসা থেকে বের হবি না বলে দিলাম। আমার আর ঝামেলা ভালো লাগে না। মায়ের কথা শুনে তরু বিরক্ত হয়ে বলল, লতার স্যার আসলে আমার কি মা? ওর স্যার তো আমার কোলে উঠে বসে থাকবে না যে আমি বের হতে পারবো না। রাবেয়া রক্তমাখা হাতে মেয়ের চুলের মুঠি ধরে বলল, মুখে মুখে তর্ক করবি না তরু, এত যন্ত্রণা আর সহ্য হয় না আমার। তোর চাচি বলে গেছে তোরে নিষেধ করতে। মাঠের দিকে যাবি না, লতার পড়ার টেবিল থেকে তাকালে গেটের সামনের দিকে দেখা যায়। তরু মন খারাপ করে বলল, এমন করো কেন মা? তুমি জানো না বিকেলে সবাই মিলে আমরা মাঠে আড্ডা দিই? আমার ঘরে থাকতে হাসপাস লাগে মা। রাবেয়া মেয়ের কথা শুনে মন খারাপ করে বলল, এমন অবুঝ হইস না মা, তোর ভালো না লাগলে ছাদে গিয়ে বসিস কিছুক্ষণ বিকেলে, তবুও বের হবি না। তরুর ভীষণ মন খারাপ হলো, কিন্তু আর প্রতিবাদ করল না। মাথার উপর বাবার ছায়া না থাকলে এরকমই হয়। জল ভরা চোখে তাকিয়ে রইল তরু জানলা দিয়ে। ফাইজান এলেও ঘড়ি ধরে বিকেল 4টের সময়। লতার এই টিউশনিটা ফাইজান নিতে চায়নি, কিন্তু বাবা মায়ের চাপাচাপিতে রাজি হতে হলো। ফাইজান এসে নিজের চেয়ারে বসল। লতা এসে বসল 2 মিনিট পরই। এসে সালাম দিল লতা। ফাইজান সালামের জবাব দিয়ে বলল, বসো, বই বের করো। লতা এক নজরে আর চোখে তাকালো ফাইজানের দিকে। আর্মি কাট দেওয়া চুলগুলো ভীষণ ছোট ছোট। আশ্চর্য, লোকটাকে এই কাটে ভালোই লাগছে। একটু আসছি ভাইয়া। বলে লতা দ্রুত পায়ে নিজের রুমে ড্রেসিং টেবিলের সামনে থেকে লিপস্টিক নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। নোট কালারের লিপস্টিকটা ঠোঁটে হালকা লাগিয়ে নিয়ে আয়নায় নিজেকে ভালো করে দেখে নিল। না, এবার সুন্দর লাগছে। সন্তুষ্ট হয়ে লতা বের হয়ে এসে আবারও চেয়ারে বসল। ফাইজান প্রথমে অ্যাকাউন্টিং বইটা খুলল। লতাকে একটা অঙ্ক ভালো করে বুঝিয়ে দিয়ে খাতায় করে দিল। তারপর বলল, এবার তুমি নিচে নিচে দেখো কোথায় বুঝতে অসুবিধা লাগছে, এরপর তুমি নিচে নিচে করবে। লতা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। পড়ানো শেষ হলে ফাইজান বের হয়ে এলো। তরুর বিকেলটা কাটলো কেমন দম বন্ধ অনুভূতি নিয়ে। তরু ক্লাস 9-এ পড়ে। প্রজাপতির মতন উড়ে বেড়াতে ভালোবাসে সারা বাড়িতে। এই বাড়িটা যদিও তরুর বাবার করা, কিন্তু সে সব কথা এখন অতীত। বাবা নেই যেখানে, সেখানে তাদের থাকতে দেওয়া হয়েছে যে এটাই ঢের বেশি। রাবেয়া ঝামেলা পছন্দ করে না। ঝামেলা পছন্দ করলে এতদিনে অনেক কিছু হয়ে যেত। তরু বিকেলে জানলার পাশে বসে বাহিরে তাকিয়েছিল। বাহিরে একটা না ঝিঝি পোকা ডাকছে। নীল আকাশে একটা পাখি উঠছে একাকি। তরুর মনে হলো পাখিটা বুঝি তরু নিজেই। ভীষণ একলা একটা জীবন তার। বাবা মারা যায় তরু তখন ক্লাস 4-এ পড়ে। এরপর থেকে তরুর জীবন অন্যরকম হয়ে গিয়েছে। মা থাকে সারাক্ষণ সংসারের কাজে ব্যস্ত। রাতে সবার খাওয়া দাওয়া শেষ হলে মা রাত 10টা, 10:30টার দিকে সব গুছিয়ে রেখে এসে শোয়। বিছানায় পিঠ রাখলে সারা দিনের ক্লান্তিতে 2 চোখ বন্ধ হয়ে যেত ঘুমে। হারিকেনের আলোয় তরু তখন বসে বসে খাতায় পেন্সিল দিয়ে ছবি আঁকত। সময় কেটে যাচ্ছিল তা নিজের মতন। তরুর জীবনেও পরিবর্তন এসেছে। ছোট্ট তরু অনেক কিছুই বোঝে এখন। মায়ের সাথে মনের দূরত্ব বেড়ে গেছে 1000 মাইলের। এই অলস বিকেল কাটল তরুর একটানা ঝিঝি পোকার ডাকে। সন্ধ্যাবেলায় তরু বই নিয়ে বসল। সস্তা কম আলোর একটা বাল্বের আলোয় তরু পড়তে বসেছে। এই টিমটিমে আলোয় তরুর কেমন মন উদাসীন হয়েছে, তার উপর মাথা ছিন। তরু অঙ্ক বইটা নিয়ে বসেছে। মন খারাপ হলেই তরু অঙ্ক করতে বসে। যেসব অঙ্কগুলো বেশ জটিল প্রকৃতির হয়, করতে বেশ সময় লাগে, সেগুলো একটা খাতায় লিখে রাখে তরু। যখন মনটা খুবই খারাপ হয় তখনই বসে অঙ্কগুলো নিয়ে নিজের জীবনের সমস্যা ভুলে গিয়ে অঙ্কের সমস্যা সমাধান করে। লতা এলো একটা আইসক্রিম হাতে নিয়ে। তরুর পাশের চেয়ারে বসে বলল, এই তরু, গরম লাগছে না তোর? তরু চুপ করে রইল। লতার সাথে কথা বলতে ইচ্ছে করছে না এখন। কথা না বলে তরু অঙ্ক করতে লাগলো। লতা উকি দিয়ে তাকিয়ে বলল,
বাবা, একেবারে অঙ্কের জাহাজ তুই। এই ভ্যাবসা গরমের মধ্যে বসে অঙ্ক করছিস কিভাবে? হ্যাঁ, নিউটনও ফেল হয়ে যাবে তোর কাছে। আমি ফ্যানের নিচে বসেও ঘেমে নিয়ে উঠেছি, দেখছিস না এখন, তাই আইসক্রিম খাচ্ছি। কোনো দরকারি কথা না থাকলে তুই যা তো লতা, আমাকে পড়তে দে। মুখ কালো করে লতা বলল। এরকম ভাব নিয়ে থাকবি না তোরও আমার সাথে। আমি তোর এসব ভাবের ধার ধারি না, বুঝলি? আসছে আমার পণ্ডিত মশাই। তরু কথা বাড়ালো না, লতা উঠিয়ে চলে গেল। 5 মিনিট পর তরু দেখলো রুমের লাইট অফ হয়ে গেছে। বাইরে চাচিদের সবার রুমে আলো আছে, শুধু তরুদের রুমের আলো বন্ধ। তরু জানি এটা লতার কাজ, তরুকে জব্দ করতে লতা এটা করেছে। ভীষণ ক্ষিপ্ত হয়ে তরু মায়ের কাছে গেল। রাবেয়া তখন চুলার পাড়ে বসে রুই মাছ ভাজছে। পুকুরে সকালে জাল ফেলে মাছ ধরা হয়েছে। অনেকগুলো মলা মাছ, গুঁড়ো মাছ পেয়েছে জালে। প্রায় 12 কেজি ওজনের একটা রুই মাছ উঠেছে অন্যান্য মাছের সাথে। দুপুর থেকে রাবেয়া মাছ কাটাকুটির কাজে ব্যস্ত। তরু রান্নাঘরে এসে দেখে মায়ের সারা শরীর ভিজে জবজবে হয়ে গেছে। কপালে, নাকে বিন্দু বিন্দু ঘাম কণা জমে আছে। আগুনের লাল আলোয় ক্রিম কালার সুতি শাড়ি পরা মাকে অপ্সরাদের মতো লাগছে। তরু মায়ের ঘরমাক্ত মুখের দিকে তাকিয়ে রইল। এক ডিশ মাছ ভাজতে বসেছে মা। তরুর 2 চোখ টলমল করতে লাগলো। কতক্ষণ ধরে মা বসে বসে এসব করছে কে জানে। একটানা অনেকক্ষণ ধরে নিশ্চয়ই বসে মাছ কেটেছে। দুপুরেও তো মায়ের হাতে মাছের রক্ত দেখেছে। রাতে ঘাড় ব্যথা, কোমর ব্যথার জন্য ঘুমোতে পারবে না। মায়ের জন্য তরুর ভীষণ আফসোস হয়। মায়ের বয়স কতই আর, অথচ জীবনটা শেষ হয়ে যাচ্ছে অযথায়। চাচি তো কাজের লোক ছাড়িয়ে দিয়েছে কত বছর আগে, সবকিছু মায়ের উপর দিয়ে যাচ্ছে। রাবিয়া মেয়েকে দেখে বলল, কিরে, পড়া রেখে এখানে দাঁড়িয়ে আছিস কেন? মা, এই আগুনের পাশে বসে এত কাজ করছো যে, তোমার গরম লাগে না মা? রাবিয়া বিগলিত হেসে বলল, পাগল মেয়ে, গরম লাগবে কেন? নারী ও জীবন এইরকমই মা, চুলার গনগনে আগুনে পুড়ে পুড়েই জীবন শেষ হয়। মা, তাইলে চাচির কেন জীবন এরকম হয় না? চাচিরও তো চুলার পাড়ে আশাই লাগে না কখনো, উনিও তো নারী। রাবিয়া হাসলো মেয়ের কথা শুনে। বোকা মেয়েকে কিভাবে বুঝাবে স্বামী নামক অলংকার যার নাই, তার জীবন সুখ বলতে কিচ্ছু নাই। তার জীবন খাঁখা মরুভূমির মতো। সেই জীবনে না আছে সুখ, বা আছে শান্তি, আর না আছে স্বস্তি। একটা মানুষ মরে গিয়ে জীবিত মানুষটাকে জিন্দা লাশ করে দিয়ে গেছে। তার এখন আর কোনো কিছুতে কোনো অধিকার নেই, মতামত নেই। রাবিয়ার 2 চোখ ভিজে উঠল। চোখ মুছে, এদিকে আয় তরু, একটা ভাজা মাছ খাবি? গরম গরম ভাজা মাছ খা একটা। নিজেকেও পুকুরের মাছ, তোর বাপের পুকুর এইটা। খা একটা বড় স্বাদের মাছ। না মা, খাবো না। রাবিয়ার খুব খারাপ লাগলো। তারা মামি দুজনেই এই পরিবারে যেন উচ্ছিষ্ট। সবাই খেয়ে যাওয়ার পর তারা দুজন রান্নাঘরে বসে খায়। কখনো এক টুকরো মাছ মা মেয়েকে ভাগ করে খেতে দেওয়া হয়, আর কখনো তো থাকেই না। তরুর বাবা মারা যাবার পর থেকেই আর রাবিয়া পারেনি মেয়েকে এক টুকরো মাছ ভালো করে খেতে দিতে। আজ হঠাৎ করে মনে হলো সেই কথা, আরে জীবন। অথচ তরুর বাবা থাকতে রাবিয়া সব সময় মেয়েকে মাছ ভেজে দিত। তরু ভাজা মাছ ছাড়া খেত না, আর এখন নির্মমতার চাপে পড়ে সব কিছু খেয়ে নেয় বিনা বাক্য ব্যয়। আয় না তরু, একটা মাছ খা। কতদিন একটু তোকে ভালো করে কিছু খাওয়াতে পারি না। তরু মায়ের কথা শুনে এগিয়ে গেল। রাবিয়া 1 পিস মাছ একটা বাটিতে তুলে মেয়েকে দিলেন খেতে। তরু মুখে তোলার আগেই তরুর বড় চাচি আমিনা এসে হাজির হলো। রাবিয়ার মুখটা ভয়ে পাংশু বর্ণ লাভ করলো। ছি ছি, আমিনা ভাবি এখন কি মনে করবে? আমিনা হতবাক হয়ে বলল, রাগু, এটা কি করলি তুই? তুই কারে জিজ্ঞেস করে মেয়ের মাছ খাইতে দিছোস? সবার জন্য গুনে গুনে মাছ ভাজতে দিচ্ছি আমি। রাবিয়া সাহস সঞ্চয় করে বলল, তরুণ মাছ ভাজার উপর শখ ভাবি, সবসময় তো খাইতে পারে না, তাই আজকে একটা মাছ খেতে দিছি। আমি নিজেই জোর করে দিছি, তরু নিতে চাইনি। আমিনা তেলে বেগুনে ঝোলে উঠে বলল, কি বললি রাবু তুই? সবসময় খাইতে পারে না তো করে আমি ভাত মাছ দিই না, দুধ কলা দিয়ে কালেসা পুষি আমি? আমার খাস আবার আমার বদনাম করস কেমনে? এত নিমুখ হারামি তোরা? রাবিয়া থ মেরে গেল। আমিনা বলল, আজ আমি এখন না আসলে তো জানতেই পারতাম না রান্না করে যে এসব চোরা কারবারি চলে তোর। কবে থেকে এসব করস তুই?
এজন্যই তো কই, হিসাব মেলে না কেন আমার? তরুর আর মুখে খাবার উঠল না লজ্জে অপমানে। মাছের বাটি নামিয়ে রেখে তরু দৌড়ে নিজেদের রুমে চলে গেল। মায়ের এত অপমান তরু সহ্য করতে পারছে না। ভীষণ কষ্ট হচ্ছে তরু। ভোররাতে বেশ খানিকক্ষণ বৃষ্টি হয়ে গেছে। সোঁদা মাটির গন্ধ চারদিকে। বৃষ্টির ঝুমঝুম শব্দে তরুর ঘুম ভেঙে গেছে। পাশে রাবেয়া ঘুমাচ্ছে। তরুর ভীষণ খিদা পেয়েছে। রাতে মা মেয়ে কেউই খায়নি। এখন অবশ্য খাওয়ার মতন কিছুই নেই তরুর। তবুও উঠে এক গ্লাস পানি খেলো তরু। সকালবেলা তরু আর বের হলো না রুম থেকে। গত রাতে পড়া হয়নি, পড়তে হবে। রাবেয়া রুটি আর আলু ভাজি এনে মেয়েকে দিলেন খেয়ে স্কুলে যেতে। গত রাতে না খাওয়া তরু পেটে খিদা নিয়েও খেতে পারল না। তরুর পেটের ক্ষুধার চাইতেও অপমানের জ্বালা যখন বেশি হয়ে যায় তখন পেটের ক্ষুধাও ফিকে লাগে। তরু ব্যাগ গুছিয়ে বলল, খেতে ইচ্ছে করছে না মা। রাবেয়া চিরুনি এনে মেয়ের চুলের জট ছাড়াতে ছাড়াতে বললেন, মারে মন খারাপ করে থাকিস না মা, শুধু শুধু রুহুরে কষ্ট দিয়ে কী লাভ, রুহের বদদোয়া লাগবো। রুহের বদদোয়া যদি লাগেই মা, তাইলে চাচির উপরে লাগতো সব কিছুর আগে। এসব বদদোয়া বলে কিছুই হয় না মা। এই দুনিয়া বড় নিষ্ঠুর। এইখানে এতিমদের বদদোয়া দাম নেই, এতিমদের জীবনেরও দাম নেই। রাবেয়া মেয়ের চুলে বিনুনি করতে করতে বলল, এভাবে বলে না মা, আল্লাহ নারাজ হইব। আল্লাহ সব অন্যায়ের বিচার করে। আমরা মানুষ হয়তো বুঝি না, সবার পাপের শাস্তি সবাই পাইব। হাসরের মাঠে সব কিছুর বিচার হইব মা। আমার রাসূল এতিম ছিলেন, এতিমরে তিনি ভালোবাসতেন। মন খারাপ করিস না মা, আয় খেতে বস। তরু মায়ের কথা শুনে একটা রুটি খেলো, তারপর ব্যাগ নিয়ে বের হয়ে গেল। লতা আগেই তৈরি হয়েছিল। তরুকে বের হতে দেখে নিজেও বের হয়ে গেল। তরুর পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, জানিস তরু, আমার প্রাইভেট পড়ছে এখন। তরু জবাব দিল না। লতার উপর রেগে আছে তরু। গত রাতে লতা যদি এই কাজ না করতো তাহলে তরু মায়ের কাছে বিচার দিতে যেত না, আর তাহলে মাছ ভাজা নিয়ে এত কাহিনী হতো না। লতা ব্যাগ থেকে একটা ডেইরি মিল্ক বের করে বলল, ডেইরি মিল্ক খাবি তরু? এটা অরিজিনাল ডেইরি মিল্ক, আব্বা পাঠিয়েছে আমাদের জন্য। এত টেস্ট জানিস, দোকানে 5 টাকার যে ডেইরি মিল্ক কিনে খাস তোরা, ওগুলো তো চকলেট না, বিষ এক প্রকার। আসলটা টেস্ট অন্যরকম। তুই কখনো খেয়েছিস তরু? তরুর ভীষণ হাসি পেল শুনে। নিচে রাগ চেপে বলল, শোন লতা, তোর আব্বাকে বিদেশে আমার আব্বা নিয়েছে, তাই মনে রাখিস তোর আগে এসব বিদেশি চকলেট আমি দেখেছি, আমি খেয়েছি। লতা মুখ কালো করে বলল, তুই আমাকে খোটা দিচ্ছিস? আমার আব্বাকে তোর আব্বা বিদেশে নিয়েছে বলে তুই খোটা দিচ্ছিস আমাকে? হ্যাঁ, বিদেশ না গেলে কি তুই মনে করিস আমার আব্বা আমাদের খাওয়াতে পারতো না? পারতো লতা, কিন্তু এই অরিজিনালি ডেয়ারি মিল্ক না, 5 টাকা দামের ডেয়ারি মিল্ক খেতে। লতা তরুর বিনুনি ধরে টান দিয়ে বলল, বড় বড় কথা বলছিস যে তুই, এত সাহস কেন রে তোর? শরম করে না আমাদের খাস, আবার আমার সাথেই বড় বড় কথা বলিস? তরুর মাথা ফুল গরম হয়ে গেল। লতার চুলের মুঠি ধরে বলল, না, লজ্জা করে না। কেন করে না জানিস তুই? তোরা যেই ঘরটাতে থাকিস না, ওটা আমার আব্বার করা ঘর। আমার আব্বা ওই ঘর করেছে। তোরা তো থাকতি ভাঙা একটা ঘরে। আমার আব্বা মারা যাওয়ার পর তোরা জোর করে আমাদের ঘর দখল করেছিস। আমার আব্বার জায়গা জমি সব তোরা দখল করেছিস। বাজারে যেই দোকানগুলোর নাম এখন লতা এন্টারপ্রাইজ, ওগুলো আগে ছিল রাবেয়া এন্টারপ্রাইজ নামে। আমাদের সব তোরা জোর করে দখল করেছিস। আমার মা বোকা মানুষ, ভীতু মানুষ, তাই চুপচাপ সব মেনে নেয়। তাই বলে আমি সারা জীবন মেনে নেব এটা ভাবিস না লতা। আমার মাথা যদি একবার গরম হয়ে যায় তবে খুব খারাপ হবে। লতা হতবাক হয়ে তাকিয়ে রইল তরুর দিকে। তরু এত কথা বললো তাকে? সব আজকে গিয়ে মাকে বলতে হবে। মা তরুর জিভ টেনে ছিঁড়ে ফেলবে। তরু বেঞ্চে বসে মাথা নিচু করে রাখলো। মাথায় দুই পাশে রগ ধপধপ করছে তার রাগে। আর সহ্য করতে পারছে না তরু। আর কত সইবে এসব সে? এটা কোনো জীবন হলো? ক্লাস শেষ করে বাড়িতে ফিরে তরু মায়ের খপ্পরে পড়ল। লতা টিফিন পিরিয়ডে স্কুল থেকে চলে এসেছে। তরু আর লতা দুজনে একই ক্লাসে পড়ে, একই স্কুলে। লতা কমার্সে আর তরু সায়েন্সে। রাবেয়া তরুর দুই গালে কফে 2টা থাপড় বসালেন। তারপর চোয়াল চেপে ধরে বললেন, খুব চোপার জোর হয়েছে না তোর? শরীরে চিকনাই বাড়ছে তোর। কি বলছস লতারে তুই এসব? লাইক হয়েছিস তুই? তরু চুপ করে রইল। লতা সব চাচিকে বলেছে নিশ্চয়ই, আর চাচি এরপর মাকে চূড়ান্ত অপমান করেছে।
তরুর নিজের উপর নিজে রাগ হলো। কেন মাথা গরম করে এত কথা বলল লতাকে? কেন ভুলে গেল সব ঝাল সবাই মায়ের উপর মেটাবে? রাবেয়া মেয়েকে কিছুক্ষণ চড়থাপ্পড় দিয়ে ক্ষান্ত হলো। বাহিরে উঠানে দাঁড়িয়ে লতা মিটিমিটে হাসতে লাগলো তরুর অবস্থা দেখে। বেশ লাগছে লতার। তরুর ভীষণ অহংকার, গায়ের চামড়া ফর্সা বলে, রোল নম্বর 1 বলে ধরাকে সরাজ্ঞান করে না। এবার কেমন মজা লাগছে। বিকেলে ফাইজান এলো লতাকে পড়াতে। লতা আজকে আগেই সেজেগুজে বসেছে। চোখে ইউটিউব দেখে স্মোকি আই করেছে, ঠোঁটে নোট লিপস্টিক। ফাইজান এক নজর তাকিয়ে হতবাক হয়ে বলল, তুমি চোখের উপর কালি মেখেছো কেন? লতা বিব্রত হয়ে বলল, কালি মাখবো কেন? এটা মেকআপের একটা অংশ। স্মোকি আই এটা ভাইয়া। ফাইজান মাথা নাড়িয়ে বলল, তুমি কি সবসময় সেজেগুজে পড়তে বসো? পড়ালেখার সাথে মেকআপের কি কোনো হিডেন রিলেশনশিপ আছে? গতকাল দেখলাম পড়ার মাঝখানে উঠে গিয়ে সেজে এসছো। লতা ভীষণ লজ্জা পেল শুনে। ফাইজান বুঝতে পেরেছে লতা যে লিপস্টিক দিয়েছে। এত লজ্জা লাগছে কেন লতার? লতা যে ফাইজানকে অনেক আগে থেকে মনে মনে পছন্দ করে বুঝিয়ে গেল নাকি? তরুর বিকেল কাটলো কান্না করে। মায়ের উপর রাগ করে সারা বিকেল বিছানা থেকে উঠল না তরু। মা কেন এত বোকা তরু বুঝে না, কিসের আশায় এভাবে পড়ে আছে। নিজের ভালো মা বুঝে না। মা কেন সবকিছু এভাবে ছেড়ে দিল চাচার উপর? ভালো লাগছে না তরুর। আগে তরু ছোট ছিল, বুঝতো না, এখন অনেক কিছু বোঝে তরু। আশপাশের মানুষ অনেক কিছু বলে তরুকে। কেউ ভালো বুদ্ধি দেয়, কেউ খারাপ বুদ্ধি। তরুর ভালো খারাপের পার্থক্য বোঝে। বুঝে বলেই তরু জানে চাচা যতই চালাকি করুক, কাগজপত্রের সব সম্পদ তরুদের। তরু স্বপ্ন দেখে একদিন সব হিসেব বুঝিয়ে দেবে সবাইকে। মাকে দেওয়া সব আঘাত তরু একদিন মুছিয়ে দেবে তরু। রাতে আমিনা স্বামীর সাথে কথা বলার সময় তরুর বলা সব কিছু বলল আলমগীরকে। আলমগীর তরুর বড় চাচা। সব শুনে বললেন, অপেক্ষা করো লাভলির মা, আর মাত্র 25 দিন, এরপর আমি তো আইতেছি দেশে। তরু ছোট মানুষ, ওর কথা শুনে বাড়িতে রাগারাগি করিও না তুমি। আমিনা বিরক্ত হলেন। কি বলতে চাই এই মানুষটা? কে জানে এসব ঝামেলা সেধে কাঁধে নেওয়ার কি দরকার? লাথি দিয়ে ঘর থেকে বের করে দিলেই তো হয়। আদিক্ষেতা যত সব। লতার বুকের ভেতর কেমন ঠিপঠিপ করছে। বসন্তের কোকিল ডাকছে মন বাগানে। লতার নিজেকে মনে হচ্ছে মুক্ত, বাঁধন হারা পাখির মতন। ফাইজান তার দিকে তাকায় তাহলে মনোযোগ দিয়ে, না হলে তো দেখতে পেত না লতা সাজগোজ করে যে। তাহলে কি ফাইজান আর লতা অনেক দূর ভেবে ফেললো ফাইজানকে নিয়ে? মাস 2 আগে লতা ফাইজানকে দেখেছিল একটা বিয়েতে। হলুদ পাঞ্জাবি পরা ছেলেটার দিকে তাকাতেই মন কেমন করে উঠল। সবার চাইতে অন্যরকম লাগছিল তাকে। ফাইজানের বোনের সাথে লতার ফুফাতো ভাইয়ের বিয়ে হয়েছিল। সে বিয়েতেই দেখা ফাইজানকে। তখনই লতা ফাইজানের ব্যাপারে খোঁজ খবর নেয়। জানতে পারে ফাইজান অনার্সে পড়ছে, মেসে থেকে পড়ে। লতা অনেকদিন ধরে মাকে ফুসলাই তার একজন প্রাইভেট টিচার রাখার জন্য। ফাইজানের গুণগানও করে। আমিনা জানে মেয়ে লেখাপড়ায় দুর্বল, কোনো মতে টেনে টুনে পাশ করে। সামনে ম্যাট্রিক পরীক্ষা। এখন থেকে যদি পড়াশোনা ঠিক করে না করে, ম্যাট্রিক পাস যদি না করতে পারে, তাহলে বিয়ের বাজারে পিছিয়ে যাবে লতা। মেয়ের কথা মতোই ফাইজানের বোনের সাথে কথা বলে। ফাইজানের মেস লতাদের বাড়ির কাছাকাছি। ফাইজান আরো 2টা টিউশন করায়। ছেলে স্টুডেন্ট 4 জন, মেয়ে স্টুডেন্ট পড়ানোর ইচ্ছে ছিল না ফাইজানের। মেসে ওর যত ফ্রেন্ড আছে প্রায় সবাইকেই দেখেছে হয় তারা মেয়ে স্টুডেন্টদের প্রতি দুর্বল হয়ে যায় অথবা রিলেশনে জড়িয়ে যায়। ব্যাপারটা ফাইজানের কেমন যেন দৃষ্টিকটু লাগে। সে যে সন্ন্যাসী মানুষ তা তো না। আগুন আর মোম কাছাকাছি থাকলে মোম তো গলবে। তাই নিজেই নিজেকে সাবধানে রাখতে চায়। এজন্য নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু আব্বা আম্মার কথা চিরকাল মান্য করে আসা ফাইজানের পক্ষে সম্ভব ছিল না কোনো মতে তাদের কথা অমান্য করার। তবু ফাইজান বলেছে ওর সময় হবে না। বাবা মাকে তো এসব খুলে বলতে পারে না। আব্বা উল্টে বললে দরকার হলে আগের একটা ছেড়ে দিতে। এটা আত্মীয় মানুষ, না করা যাবে না। ফাইজান বিরক্ত হয়ে গেল আজকেও লতাকে দেখে। আজকে সাজগোজ করেনি ওভাবে, কিন্তু মুখে একগাদা ক্রিম পাউডার দিয়ে বসেছে। ভ্রু কেমন সাদা হয়ে আছে। বিরক্ত হয়ে ফাইজান বলল, লতা যাও মুখ ধুয়ে আসো। লতা মুখ গোমড়া করে উঠে গেল। মুখ ধুয়ে লতা আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে ভালো লাগছে না খুব একটা। মনটাই খারাপ হয়ে গেল লতার। ফাইজান তাকে পছন্দ করবে তো?
মন খারাপ করে গিয়ে বসলো লতা। ফাইজান পড়াতে পড়াতে খেয়াল করলো লতার মন খারাপ মনে হচ্ছে। সেসব নিয়ে কিছু বলল না। গতকালের হোমওয়ার্ক দেখাতে বলল লতাকে। লতার মাথায় হাত পড়ে গেল। অঙ্কটা সে করতে পারেনি। সে ভেবেছিল তরুকে দিয়ে অঙ্কটা করিয়ে নেবে, তারপর ফাইজানকে দেখিয়ে বলবে সে করেছে। কিন্তু গতকালের ঘটনার পর আর তরু লতার সাথে কথা বলছে না, লতাও তাই বলে না। এই অবস্থায় হোমওয়ার্কও করা হয়নি। ফাইজান আবারও জিজ্ঞেস করলো। লতা আমতা আমতা করে বলল, আমার গত রাতে ভীষণ পেট ব্যথা ছিল, সন্ধ্যায় শুয়ে পড়ি। পেছন থেকে লতার ছোট ভাই লাবিব ডেকে বলল। মিথ্যা কথা বলেছে ভাইয়া, আপু রাতে 12টা পর্যন্ত সিরিয়াল দেখেছে। লতা হতভম্ব হয়ে গেল লাবিবের কথা শুনে। এই বিচ্ছুটা ঘরে আছে লতার মাথায় ছিল না তার। ফাইজান বিরক্ত হয়ে বলল। মিথ্যা কথা বললে কেন? লতা জবাব দিল না। ফাইজানের কাছে তার ইমেজ খারাপ হয়ে গেছে, মানতে পারছে না লতা। ফাইজান আর কথা বাড়ালো না। এরকম পড়ালেখা নিয়ে অবহেলা করা স্টুডেন্টের ওর পছন্দ না। লতা ফাইজানের মুখের দিকে তাকিয়ে বুঝলো ফাইজান রেগে আছে। নিজে থেকেই বলল, আগামীকাল হোমওয়ার্ক করে আপনাকে দেখাবো আমি, সত্যি। ফাইজান গম্ভীর হয়ে বলল। ঠিক আছে। বাকিটা সময় নীরবে পড়িয়ে গেল ফাইজান। রাতে লতা এলো তরুর কাছে। তরু তখন ড্যান ব্রাউনের ভিঞ্চি কোট পরছে। লতা মুখ ভোতা করে বলল, আমাকে একটা অঙ্ক করে দে তরু। তরু কথা বলল না। লতা কিছুক্ষণ বসে রইল। তরুর কিছু বলছে না দেখে তরুর পাশে এসে বসে বলল, প্লিজ তরু, এই অঙ্কটা আমাকে করে দে। তুই তো জানিস আমি গণিতে কাজা। আজকে বাড়ির কাজ দেখাতে পারিনি, কালকেও যদি দেখাতে না পারি তো লজ্জায় পড়েই যাবো একদম। প্লিজ আমাকে বাঁচা। তরু অগত্যা উঠে বসে অঙ্ক করে দিল। লতা খাতা নিয়ে বলল, তোকে ধন্যবাদ রে। ইস, কেন যে তুই সায়েন্সে গেলি, কমার্সে এলে আমার আর কোনো চিন্তাই থাকতো না। এখন গ্রুপের সাবজেক্টগুলোর জন্য আটকে যাবো দেখিস। তরু একটা কথাও বলল না লতার সাথে। পরদিন লতা তরুর করা অঙ্কটা দেখালো ফাইজানকে। ফাইজান কিছুক্ষণ লতার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তুমি করেছো? লতা কনফিডেন্স নিয়ে বলল। হ্যাঁ ভাইয়া। ফাইজান আর কিছু বলল না। তবে মেয়েটা যে স্পষ্ট মিথ্যে বলছে তা বুঝে গেল। ফাইজানের মুখে অসন্তোষ প্রকাশ পাচ্ছে। লতা কিছুটা আতঙ্কিত হয়ে গেল। ফাইজান যদি ওকে পড়ানো বন্ধ করে দেয়, তার আগেই অন্য ব্যবস্থা করতে হবে। মনে মনে প্ল্যান করে ফেলল লতা। রাতে খেতে বসে লতা বলল, কি হয়েছে জানো? আমিনা বলল, কি? ফাইজান ভাই আছে না, উনি তো মেসে থাকে। ওখানে নাকি খাওয়ার অনেক কষ্ট। দেখো না বিকালে নাস্তা দিলে উনি সবটা খেয়ে নেয়। বেচারা কতদিন একটু ভালো খেতে পারে না। ওখানে নাকি থাকারও কষ্ট ওনার। বুঝো না, একটা ছোট্ট বেডে শোয় কোনো মতে কুণ্ডুলি পাকিয়ে। তুই জানলি কিভাবে? আমাকে উনি নিজেই বলেছে। আমি বলি কি মা, আমাদের তো ঘরে 3-4টা রুম খালি আছে, ছাদও একটা রুম আছে। ওনাকে না হলে এখানেই থাকতে বলো, তাহলে আমার পড়াটাও ঠিক মতো হবে। এখন তো 1 ঘন্টার বেশি পড়ায় না, তখন রাতেও পড়তে পারবো। তরুণ মার কেমন অহংকার দেখো না মা। আমি যদি ফাইজান ভাইয়ের কাছে বেশি করে পড়তে পারি তাহলে আমারও রেজাল্ট ভালো হবে। তুমিও তখন চাচির ভূতা মুখ একদম থোতা করে দিবে। আমিনা ভেবে দেখলো মেয়ে ভালো কথা বলছে। মেয়ে লেখাপড়ার প্রতি আগ্রহ জন্মেছে দেখে আমিনা খুশি হলেন। সিদ্ধান্ত নিলেন তাই করবেন। লতা মনে মনে বলল, আমাকে ক্ষমা করে দিন ফাইজান ভাই, আমি অনেকগুলো মিথ্যা কথা বলেছি। পরদিন আমিনা ফাইজানের আব্বার কাছে কল দিল। কল দিয়ে বলল, ফাইজান মেসে থাকে। মেসে কত ঝামেলা, খাওয়া দাওয়ার কত কষ্ট হয়। আত্মীয় স্বজন থাকেই তো মানুষের বিপদে আপদে পাশে থাকার জন্য। আমিনারা থাকতে ফাইজান মেসে থাকবে কেন? আমিনাদের বাসায় থাকে যাতে। ফাইজানের আব্বা কালাম হোসেন ধুরন্ধর মানুষ। তিনি বুঝে গেলেন ফাইজানকে আমিনার পছন্দ হয়েছে। আলমগীরের এখন অনেক টাকা পয়সা, শহরে জায়গা জমিও আছে, ছেলে মেয়ে 2জন। মনে মনে সিদ্ধান্ত নিলেন আরো বছরখানেক যাক, তারপর আমিনার কাছে কথাটা পারবেন। বিকেলে ফাইজান বাড়িতে কল দিল। কালাম হোসেন ছেলেকে বললেন লতাদের বাসায় থাকার কথা। শুনে ফাইজান বিরক্ত হয়ে গেল। সবসময় আব্বা আম্মার কথা শুনে বলে এখন ওনাদের ঠিক করা জায়গায় থাকতে
লতাদের বাসায় এসে উঠল দুদিন পর। ফাইজানের জন্য ছাদের রুমটা ঠিক করে দিল। লতা নিজে হাতে পুরো ঘর সাজালো। বাবা মায়ের উপর রাগ নিয়ে ফাইজান এলো। রুমে ঢুকে ফাইজান চমকে উঠল। কেমন জবরজং করে সাজানো, প্লাস্টিকের ফুল দিয়ে ভরিয়ে রেখেছে রুমের সব দেয়াল। ফাইজানের মনে হলো এটা নিশ্চয়ই লতার কাজ, লতা এসব সাজিয়েছে। বিছানায় জড়ি দিয়ে ভরিয়ে রেখেছে। মাথা গরম হয়ে গেল ফাইজানের। চেয়ারে বসে কিছুক্ষণ চুপ করে রইল। বাবা মায়ের বাধ্য সন্তান হওয়ায় সবসময় যে সুফল বই আনে না বুঝতে পারল। রাবেয়া সকাল সকাল উঠে সারা বাড়ি ঝাড়ু দিল। রান্নাঘরে আটা সিদ্ধ করার জন্য পানি বসিয়েছে। আকাশ কালো হয়ে এসেছে। রাবেয়ার মন ভালো নেই। আজকে তরুর বাবার জন্মদিন। মানুষটা নিয়ে অথচ তার সব স্মৃতি রাবেয়ার কাছে সযত্নে রাখা আছে। প্রতি মুহূর্তে রাবেয়ার মনে পড়ে সেই সব কথা। অল্প বয়সে বিয়ে হয়েছিল রাবেয়ার, ভালো পাত্র, টাকা পয়সা আছে দেখে বাবা মা 14 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। তারপর পরের বছরেই তরুর জন্ম হলো। আকবর বিয়ের 3 মাস পরে বিদেশ চলে যায় আবার। তরুর 5 বছর বয়সের সময় একবার ছুটিতে দেশে আসে 2 মাসের জন্য। 10 বছরের বিবাহিত জীবন রাবেয়ার স্বামীকে কাছে পেয়েছে সর্বমোট 5 মাস। 5 মাস মানে 150 দিন। আহা জীবন, যার সাথে সারা জীবনের জন্য বাঁধা পড়ল তারই কিনা কাছে পেল মাত্র 150 দিন গুনে গুনে। রাবেয়ার বুকের ভেতর ভীষণ জ্বালাপোড়া অনুভূত হয়। কাউকে বুঝাতে পারে না রাবেয়া। শরীরের কষ্টের চাইতে মনের কষ্ট বেশি। সে মানুষটা যাওয়ার পর থেকে রাবেয়া আর রাবেয়া নেই। সে যেন অন্য কেউ হয়ে গেছে। আর রাবেয়ার 2 চোখ টলমল করে সে সব ভাবতে ভাবতে। রুটি বানানোর জন্য আটা মেখে নিচ্ছিল। 2 চোখের পানি টুপটাপ করে আটাই পড়ছে। রাবেয়ার মনে হচ্ছে তরুর বাবা বেঁচে থাকলে এত দিনে তাদের আরেকটা সন্তান থাকতো। রাবেয়ার এই যে রান্নাবান্না করার সময়টা আকবরের সাথে মোবাইলে ভিডিও কল বা অডিও কলে কথা বলে কাটাতে পারত। রাবেয়ার যাকে দেখে প্রায় সারাক্ষণে আলমগীরের সাথে কথা বলতে। রাবেয়া সেসব নিয়ে হিংসা করতে চায় না, তবে বুকের ভেতর কেমন কাটার মতন বিধে এসে। তার মানুষটা বেঁচে থাকলে সেও তো কথা বলতে পারতো এরকম। তরু স্কুলে যাওয়ার জন্য তৈরি হলো। 2 চোখে সুন্দর করে কাজল দিল। সাজগোজের মধ্যে তরু কাজলটাই ব্যবহার করে সবসময়। তরুর চোখের কাজল কখনোই লেপটে যায় না। রাবেয়া নিজের আর মেয়ের নাস্তা নিয়ে গেল মেয়ের জন্য। প্রতিদিন খাবারের সময়টা রাবেয়ার কেমন অস্বস্তি লাগে। সব কাজ সে করে, অথচ খাবার জন্য আমিনার অপেক্ষা করতে হয়। আমিনা দিলে রাবেয়া নিজে খেতে পারে, মেয়েকে দিতে পারে। তরুকে রুটি আর ডাল খাইয়ে দিচ্ছিল রাবেয়া। সেই মুহূর্তে রাবেয়ার বড় ভাই রাজীবের কল আসে। রাবেয়া এক দীর্ঘশ্বাস ফেলে মেয়ের দিকে তাকায়। ফাইজানের সাথে এখন কথা বলা যাবে না, তরু স্কুলে গেলে কথা বলবে। তরু এত কিছু খেয়াল করেনি, তৈরি হয়ে সোজা বের হয়ে এলো। তরু যাওয়ার পর রাবেয়া ভাইকে কল দিল। রাজীব একটা এনজিওতে চাকরি করে। রাবেয়া কল দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করার পর রাজীব বলল, তারপর বল কি ভাবলি? রাবেয়া হতবাক হয়ে বলল, কি বলেন ভাইজান? আমি তো যা বলার বলে দিছি। আমার তরু এখনও ছোট, ওর একটা ব্যবস্থা না করে আমার পক্ষে নিজেকে নিয়ে ভাবা সম্ভব না। এই কথাগুলো আপনারা আর বলিয়েন না আমার সাথে, তরু জানতে পারলে কষ্ট পাবে। রাবেয়া ফোন রেখে দিয়ে রান্নাঘরে চলে গেল। আজ আবার লতার নানার বাড়ি থেকে ওর মামা মামি খালা আসবে। আজকে অনেক রান্নাবান্না আছে। তরু স্কুল ছুটির পর বের হয়ে দেখে তরুর বড় মামা আর ছোট খালা স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে। বেশ অবাক হলো তরু। মামারা সাধারণত আসে না কেউ তরুদের বাড়িতে। অবশ্য এখন তরুদের বাড়ি না, তরুদের পরিস্থিতি সবাই বুঝতে পারছে বলে কেউই আসে না। বছরে 1-2 বার নানার বাড়ি যাওয়া হয় তরুদের। মামা এগিয়ে এসে তরুকে জড়িয়ে ধরলেন। লতা তরুর মামা খালাকে দেখে আর দাঁড়ায়নি, একা চলে গেছে। দেরি করলে প্রাইভেটের দেরি হয়ে যাবে। প্রাইভেট কিছুতেই মিস দিতে চায় না লতা। স্কুলের সামনে একটা হোটেল বসলো 3 জন। তরুর মামা সিঙ্গারা সমুচা অর্ডার দিলেন। খেতে খেতে মামা জিজ্ঞেস করলেন বাড়িতে ওদের অবস্থা কি। মামারা যেহেতু সবাই সব জানেন, তরু তাই দ্বিধা করলো না সব বলতে। রাজীব নাহারকে ইশারা করলো। নাহার তরুর চিবুকে হাত দিয়ে বলল, তরুমা, তোর মায়ের এত কষ্ট তোর সহ্য হয়? তোর ইচ্ছে করে না মায়ের সুখী দেখতে? এই যে কাজের লোকের মতো জীবন কাটাচ্ছে তোর মা, এই জীবন কি তোর মায়ের পাওনা ছিল বল? তোর বাপ থাকলে কি
তোর মায়ের জীবন এরকম হতো? তরু মাথা নাড়ায়, চোখ টনমল করে তরুর। তরু ইচ্ছে করে মাকে এক আকাশ সুখ এনে দিতে। তরুর ছোট্ট বুকে অনেক যন্ত্রণা, মায়ের গোপন কান্না তরু বুঝতে পারে। তরুর চোখে পানি দেখে নাহার বলে, জানিস তরু, তোর বাবা মারা যাওয়ার পর আমরা সবাই চেয়েছি তোর মাকে আরেকটা বিয়ে দিতে। তোর মায়ের বয়স কতই হয়েছে, সবে 30 কি 31 বছর। এই বয়সে অনেক মেয়ে বিয়েও করে না, নিজেরা পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবে বলে। আমরা গ্রামের মানুষ হওয়ায় মা বাবা ছোট মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। জীবনে স্বামী না থাকলে জীবন অনেক কঠিন হয়ে যায় মা। তোর চাচা আছে বলে দেখতেছিস না তোর চাচির জীবন কেমন। তোর বাবা নেই বলে দেখ তোর মায়ের জীবন কত কষ্ট। তুই এখন বড় হয়েছিস মা, নিজের ভালো মন্দ নিশ্চয়ই বুঝতে পারছিস তুই। তোর বড় মামা তোর মায়ের বিয়ের জন্য একটা সম্বন্ধ এনেছে। তরু চমকে ওঠে মায়ের বিয়ের কথা শুনে। এক মুহূর্তের জন্য তরুর মনে হয় কেউ বুঝি তার কলিজায় হাজারটা তীর মারল। বুকের ভেতর কেমন হাহাকার করে উঠল মুহূর্তে। নাহার তরুকে বুকে টেনে নিয়ে বলল, তরু, তোর মা তোর মুখের দিকে তাকিয়ে দুনিয়ার সব সুখ ত্যাগ করতে পারে, করেছেও। তোর বাবা মারা গেছে আরো 5 বছর আগে, অথচ দেখ তোর মা তোকে বুকে নিয়ে সব কষ্ট সহ্য করে পড়ে আছে নিজের ঘরে। তোর মা দাসীর মতো থাকে, অথচ তোর মা হতো রাজরানী। তোর কি ইচ্ছে করে না মাকে সুখী দেখতে? তোর মায়ের একটা বিয়ে হলে তোর মা এই কষ্ট থেকে মুক্তি পাবে, নিজের জীবন আবারও গুছিয়ে নিতে পারবে। তুই একবার ভেবে দেখ মা, তোর বয়সী কত মেয়েরা হোস্টেলে থেকে লেখাপড়া করে না বল? এখন তুই আছিস, কিন্তু তোর বিয়ে হয়ে গেলে তখন তোর মা কি করবে? তখন কাকে নিয়ে থাকবে? তাছাড়া এখন যেমন ভালো পাত্র পাওয়া গেছে, তখন কি এরকম পাওয়া যাবে? তাছাড়া তখন তোর মায়ের বয়সও হয়ে যাবে। এখন যেই সময় তোর মায়ের নিঃসঙ্গতায় কাটছে, এর ক্ষতিপূরণ কি কখনো কেউ দিতে পারবে? তোর মা তোর কথা ভেবে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, আমাদেরও নিষেধ করে। তুই ভেবে দেখ মা। তাছাড়া যার সাথে তোর মায়ের বিয়ের কথা হচ্ছে, তারও একটা মেয়ে আছে তোর বয়সী। তুই তোর মায়ের সাথে ওখানেই থাকতে পারবি। তুই যদি হ্যাঁ বলিস, তবে তোর মা আবারও সুখী হতে পারবে। ভেবে দেখ মা, নিজের মাকে আর কত কষ্ট পেতে দেখবি, সেটা তো সিদ্ধান্ত। মামা তরুকে একটা রিকশায় তুলে দিল। রিকশায় বসে তরুর মাথা কেমন ঝিমঝিম করতে লাগলো। কি বলেও গেল খালামণি এসো, মার বিয়ে? তরুর কখনো ভাবনাতেও ছিল না এই কথা, এখন মনে হচ্ছে আসলেও তো। মা কি তবে সারা জীবন এরকম চাচির কাজ করে জীবন শেষ করবে? তরু এখন বড় হয়ে গিয়েছে, এতদিন কেন ওর মাথায় এই ভাবনা এলো না? সবসময় মায়ের কথা ভেবেছে, অথচ এটাই কিনা ভুলে বসে আছে। বাড়ি এসে তরু যখন খেতে বসলো, রাবিয়া মেয়েকে খাবার বেড়ে দিল। তরু মাকে ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলো। মাকে কেমন মনমরা দেখাচ্ছে। মায়ের চোখের নিচে ডার্ক সার্কেল, হাত পা কেমন খসখসে, মাথার চুল এলোমেলো, অথচ মা কত সুন্দরী ছিল। তরুর আবার ভয় করছে, মাকে ছেড়ে তরুর কিভাবে থাকবে? মা নেই ভাবলেই তো তরুর চোখে মুখ অন্ধকার নেমে আসে। খাওয়া শেষ করে তরু ছাদে চলে গেল। ছাদে তরুর কয়েকটা গাছ আছে। তরু কামিনী গাছটার পাশে বসে অঝোরে কাঁদতে লাগলো। এত কষ্ট হচ্ছে কেন বুঝতে পারছে না। একবার মনে হচ্ছে মাকে ছাড়া সে মরে যাবে, আবার মনে হচ্ছে নিজের সুখের কথা ভাবতে গিয়ে মায়ের জীবন সে নষ্ট করে ফেলছে। ফাইজান জানলা দিয়ে দেখলো স্কুল ড্রেস পরা একটা মেয়ে মাথা নিচু করে বসে কাঁদছে। লতা ছাড়া অন্য কোনো মেয়ে থাকতে পারে, এটা ফাইজানের ভাবনায় ছিল না। কিছুক্ষণ দেখার পর যখন দেখলো মেয়েটা এখনো কাঁদছে, ফাইজান উঠে এলো। মেয়েটার পেছনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? তরু পুরুষ মানুষের গলা শুনে চমকে উঠল। পেছনে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। লতার বদলে অন্য একটা মেয়েকে দেখে ফাইজান অবাক হলো। সে তো ভেবেছে লতা। মেয়েটা কি মনে করবে এবার? তরু কি বলবে ভেবে পেল না। এ লোকটা কে? ফাইজান তরুর কাজল দেওয়া চোখের দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখের কাজল কি ওয়াটারপ্রুফ নাকি? একটুও লেপটে যায়নি কাজল। কাজল দেওয়া কান্না ভেজা চোখ, কি মায়াবী লাগছে।
ফাইজানের বুকটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তরু হুঁশ ফিরে পেতে 3-4 লাফ দিয়ে সিঁড়ি বেয়ে নেমে গেল নিচে। হেসে ফেলল ফাইজান মেয়েটার কাণ্ড দেখে। মেয়েটা তো ভারী অদ্ভুত। তরু চলে গেল, অথচ ফাইজানের চোখে তখনও তরুর কাজল দেওয়া 2 চোখের ছবি ভাসতে লাগলো। মানুষের চোখ এতটা মায়াবী কেন হবে? সন্ধ্যায় তরু জানতে পারলো ছাদে লতা আর মাস্টার থাকে। আগের দিন এসেছে। তরু অবাক হলো না। এই বাড়িতে তারা মামি আগাছার মতো, যে কোনো মুহূর্তে যে কেউ উপড়ে ফেলতে পারে। সেখানে এই বাড়িতে কে আছে না আছে কি নেই সেটা ওদের জানার কথা না। ফাইজান পড়াতে এসেছে, একটা ট্রাউজার আর টি-শার্ট পরনে। বডি স্প্রের হালকা স্মেলে লতার কেমন অস্থির লাগতে লাগলো। কোন বডি স্প্রে এটা? ফাইজান লতার বইয়ের পাতা উল্টে যে পেজে অঙ্ক, সে পেজে এসে দেখে L+F লিখে রেখেছে লতা। ফাইজানের মেজাজ খারাপ হয়ে গেল দেখে। এই মেয়েটা কি, এটা ফাইজান কি ভেবে লিখেছে? পরক্ষণে মনে হলো এই দুনিয়ায় একে তো তার নাম এফ দিয়ে না, আরো অনেক নাম আছে। হতেও তো পারে লতার কোনো বান্ধবীর নামের ফার্স্ট লেটার এটা। নিজের ভাবনার জন্য লজ্জা পেয়ে নিজেই হাসতে লাগলো ফাইজান। লতা মনে মনে আল্লাহকে ডাকছে ফাইজান যাতে কিচ্ছু না বলে। ফাইজানকে হাসতে দেখে লতার কেমন ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল মনে হচ্ছে। ফাইজান কি লতার মনের কথা বুঝতে পেরে হাসছে? লতার মনের বাগানে মুহূর্তে অসংখ্য কোকিল কুহু সুরে ডাকতে শুরু করেছে। পড়ানোর ফাঁকে ফাইজান একবার ভাবল লতাকে জিজ্ঞেস করবে ছাদে দেখা মেয়েটার কথা। পরে আবার মনে হলো কি দরকার অযথা এসব কথা বলার। লতাকে হোমওয়ার্ক দিয়ে ফাইজান চলে গেল। ফাইজান চলে যাওয়ার পর লতা ছুটে নিজের রুমে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। ফাইজানের কি তাকে পছন্দ হয়েছে? লতা দেখতে খারাপ না, মোটামুটি সুন্দরী বলা চলে। খাবার সময় রাতে লতা মাকে বলল, মা, ফাইজান ভাইকে খাবার দিয়ে আসি। আমিনা টিভির সামনে বসে ভাত খাচ্ছে। মেয়ের কথা শুনে বলল, না, তোর যাওয়া লাগবে না, তরুরে বলছি দিয়ে আসতে। লতার বুক কেঁপে উঠল শুনে। তরু যাবে কেন? তরুর যদি ফাইজানকে ভালো লেগে যায়? উঠে দাঁড়িয়ে বলল, মা কি বলছো? আমার স্যার আমি গিয়ে দিয়ে আসি। কি কষে এসব তুই? ওরা মা মেয়ে কাজ করবে, তুই কেন যাবি? বেশি কথা বলবি না। লতা বুঝতে পারছে না কি বলবে মাকে। তরু এসে বলল, চাচি কি করতে হবে বলেন, আমার পড়া বাকি আছে। ওই ট্রেনই ওপরে যা, ফাইজান রে খাবার দিয়ে আয়, আবার গিয়ে নিয়ে আসবি। তরুর এত রাগ লাগলো শুনে, কিন্তু কিছু বলল না। খাবার ট্রে নিয়ে গেল তরু। দরজা বন্ধ করে ফাইজান পড়ছে। দরজায় নক করতে ফাইজান বিরক্ত হলো। এই বাড়িতে ফাইজানের ভীষণ বিরক্ত লাগছে সবকিছু। দরজা খুলে দেখে বিকেলে দেখা মেয়েটা দাঁড়িয়ে আছে। ফাইজান কিছু বলার আগেই তরু বলল, আপনার খাবার খাওয়া শেষ হলে বাইরে রেখে দিবেন সব, আমি এসে নিয়ে যাব। দ্রুত পায়ে তরু চলে গেল। ফাইজান বুঝতে পারছে না হিসেব। একই বাড়ির 2 মেয়ে, দুজনের ব্যবহার 2 রকম। রাতে রাজীব কল দিল রাবিয়াকে। মোবাইলের শব্দ পেয়ে তরু উঠে বসলো বিছানায়। মাকে বলল, কে কল করেছে মা, রিসিভ করলে না যে? রাবিয়া কল কেটে দিয়ে বলল, তোর বড় মামা, এখন ভালো লাগছে না, দিনে কথা বলে নিব। রিসিভ করো না মা, আমিও কথা বলবো, কতদিন কারো সাথে কথা হয় না। রাবিয়া কল দিল ভাইকে। তরু লাউড স্পিকার অন করে কথা বলতে লাগলো। রাবিয়া কথা বলল না আর। তরু বুঝতে পারলো মা বিব্রত হচ্ছে। তরু মায়ের হাত ধরে বলল, মা একটা কথা বলি। রাবিয়ার ভীষণ মাথা ব্যথা করছে। তরুর কথা শুনে উঠে বসে বলল, কি হয়েছে? মা, আমার আর এই সংসারে থাকতে ইচ্ছে করছে না, আমার একজন বাবা দরকার মা, তুমি আরেকটা বিয়ে করতে রাজি হও। রাবিয়া ভীষণ চমকালো তরুর কথা শুনে। রাবিয়ার ফ্যাকাশে মুখটার দিকে তাকাতেই তরুর বুকটা ফেটে যাচ্ছিল। এই দুনিয়াকে মনে হয়েছে সবচেয়ে নিষ্ঠুর। রাবিয়া গম্ভীর হয়ে বলল, এসব কি বলছিস তুই তরু? মাথা খারাপ হয়ে গেছে? দেখো মা, ভুল কিছু বলিনি, এই জীবনের থেকে তোমার আরও অনেক কিছু পাওয়ার আছে। তুমি কেন তোমার জীবন এইভাবে নষ্ট করবে? আমার জন্য কেন তুমি জীবনের সব শখ আহ্লাদ ত্যাগ করবে? আর এমন তো না আমি এখনও ছোট বাচ্চা, আমি এখন নিজের ভালো খারাপ বুঝতে পারি মা। বেশি কথা বলিস না তরু, তুই এখনো এতটাও বড় হয়ে যাসনি যে নিজের ভালো বুঝবি। কিন্তু এইটুকু বড় হয়েছি যে বুঝতে পারি আমার মায়ের জীবনটা আমার জন্য নষ্ট হয়ে যাবে,
আমার জন্য তো জীবনের অনেকটা সময় ত্যাগ করেছো, এবার নিজের জন্য বাঁচো মা। রাবেয়া মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল, তুই তো আমার জীবন, আমি তোর জন্যই বেঁচে আছি মা। আমি তোর বাবার স্মৃতি নিয়ে বেঁচে আছি, আমার কাউকে চায় না। তরু বুঝলো সময় লাগবে মাকে বুঝাতে। পরদিন সকালে তরু স্কুলে যাওয়ার পর মামা আর ছোট খালা আবারও এলেন। তরু মামাকে বলল তার মায়ের জন্য পাত্র দেখতে। রাজীব তরুর কথা শুনে খুশি হলো। বিকেলে স্কুল থেকে ফিরে লতা তরুকে দিয়ে অঙ্ক করিয়ে আনলো। ফাইজান সন্দেহ নিয়ে তাকালো লতার দিকে, কিন্তু কিছু বলল না। লতাকে পড়াতে ফাইজানের ইচ্ছে করছে না। এই মেয়েটা যখন পড়তে বসে একা পড়ে ওর রুমে, তার উপর কেমন অদ্ভুত সাজগোজ করে পড়তে বসে। ফাইজানের এইসব ভালো লাগে না। বাবা মায়ের উপর ফাইজানের রাগ হয় ভীষণ। তার উপর মেয়েটার পড়ায় কোনো মনোযোগ নেই। ফাইজানের অন্য স্টুডেন্টরা সবাই ভীষণ মেধাবী। ফাইজান বলছে না যে মেধাবী না হলে সে পড়ায় না, সে চায় স্টুডেন্ট তার থেকে পুরোপুরি পড়া আদায় করে নিক, ফাইজানকে প্রশ্ন করুক, একবার না বুঝলে বারবার জিজ্ঞেস করুক। কিন্তু এই মেয়েটা শুধু ফাইজানের মুখের দিকে তাকিয়েই থাকে। এত সাজগোজ করে আসে যেন এখান থেকে কোনো পার্টিতে জয়েন করবে। এসব ফাইজানের বিরক্ত লাগে। লতার উৎকট সাজগোজের দিকে তাকিয়ে ফাইজানের মনে পড়ে গেল আগের দিনের মেয়েটার কথা। একটু কাজলের ছোঁয়ায় যাকে মনে হয়েছে সবচেয়ে মেধাবী। রাতে তরু ফাইজানের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে লতা এসে তরুর থেকে ট্রেটা কেড়ে নিয়ে বলল, এদিকে দে, আমি যাচ্ছি স্যারের খাবার নিয়ে, মাকে কিছু বলিস না জানো। তরু অবাক হয়ে তাকিয়ে রইল লতার দিকে। লতা কেমন সেজে গুজে বের হয়েছে। কেউ কিছু বলতে হয়নি। তরুর নিজে থেকেই মনে হলো কোন একটা ব্যাপার আছেই মনে হয়। ভাবতে ভাবতেই তরু ভেতরে চলে গেল। আমেনা লতাকে ডাকতে এসে না দেখে তরুকে জিজ্ঞেস করলো, লতা কই? তরু সত্যি কথা বলবে না ভেবেও বলে দিল। তা না হলে আমেনা আবার তরুকে গালাগাল দেবে। সত্য বলে ও তরু নিস্তার পেল না। আমেনা অকথ্য ভাষায় তরুকে গাল দিতে লাগলো তার মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে বলে। তরু হতবাক হয়ে তাকিয়ে রইল চাচির দিকে। লতা খাবার নিয়ে সোজা ভেতরে চলে গেল। ফাইজানের রুমের দরজা খোলাই ছিল। ফাইজান বসে নোট করছে। লতা ফাইজানের ঘাড়ের উপর দিয়ে উকি দিয়ে দেখতে গেল ফাইজান কি করছে। চমকে উঠে দাঁড়িয়ে গেল ফাইজান। এই মেয়েটার কোনো কমন সেন্স নেই। ভয় পেয়েছেন নাকি? তুমি এখানে কেন? আপনার খাবার নিয়ে এসেছি, আপনি খেয়ে নিন, আমি অপেক্ষা করছি, এরপর প্লেট নিয়ে যাব। তুমি চাও আমি দিয়ে আসবো, আমার খেতে দেরি হবে। সমস্যা নেই, আমি অপেক্ষা করি। ফাইজানের রাগ উঠতে লাগলো। ইচ্ছে করছে মেয়েটাকে একটা চড় মারতে, এরকম হ্যাংলামি করার জন্য, কিন্তু পারছে না। সে মুহূর্তে নিচ থেকে চিৎকারের শব্দ পেয়ে ফাইজান অবাক হয়ে তাকিয়ে রইল লতার দিকে। লতার মা কাউকে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে। লতার কেমন লজ্জা লাগতে শুরু করলো মায়ের চিৎকার শুনে। ফাইজান কি মনে করবে কে জানে। লতার আব্বা আলমগীর দেশে আসবে আগামীকাল। আমেনা রাবিয়াকে দিয়ে পুরো বাড়ি পরিষ্কার করিয়ে নিল। উঠানে থাকা লাকড়ি, সুপারি পাতা, খোল সব ছাদে তুলল। তরুর স্কুল না থাকায় তরু মাকে কাজে সাহায্য করতে এলো। রাবিয়ার মাথায় লাকড়ির বোঝা তুলে দেয় তরু। বারবার রাবিয়া ছাদে উঠানামা করে। তরুর এত কষ্ট হলো মাকে এরকম কষ্ট করতে দেখে। এই জীবনে মায়ের প্রাপ্য ছিল না। তরু চোখ মুছে সিদ্ধান্ত নিল সে কিছুতে মায়ের কথা শুনবে না। 1 মাসের মধ্যে মাকে বিয়ে দেবে। রাবিয়া ছাদ থেকে নেমে ঠকঠক করে 1 মগ পানি খেল। তরু বলল, মা, এবার তুমি আমার মাথায় তুলে দাও, আমি ছাদে নিয়ে যাই। রাবিয়া রাজি হলো না, কিন্তু মেয়ে নাছুরবান্দা, তাই তরুর মাথায় লাকড়ির বোঝা তুলে দিল। মাথায় নিতে তরুর মনে হলো দুনিয়া ঘুরছে বুঝি। এত কষ্ট হচ্ছে হাঁটতে, অথচ মা কেমন করে সব কাজ একা একা করে, একটা বার প্রতিবাদ করে না। তরু চোখ মুছতে লাগলো। ফাইজান নিজের রুম থেকে সব দেখছে। এই বাড়িতে তার অনেক দিন হয়ে গেছে, অনেক কিছুই বুঝে এখন ফাইজান। তরু মেয়েটাকে দেখে আর অবাক হয় ফাইজান। দুজন একই বাড়ির মেয়ে, অথচ দুজনের মধ্যে অনেক পার্থক্য। তরুর দিকে তাকালে ফাইজানের কেমন একটা শান্তি শান্তি লাগে। মনে হয় এই উত্তপ্ত দুপুরের তরু যেন শীতল ছায়া, যার দিকে তাকালে মনটা শান্ত হয়ে যায়। বুকের এক কোণে একটা সুখের মতো ব্যথা অনুভব হয়। যদিও এসব অনুভূতি ফাইজানের একপাক্ষিক, কাউকে বলা যায় না এসব। ফাইজান নিজেকে বুঝতে পারে না, মাঝে মাঝে মন বিদ্রোহ করে। ছাদে যখন তরু পাথরের মতন মুখ করে জামা কাপড় নাড়তে আসে, ফাইজানের ইচ্ছে করে একটা বার তরুর মুখোমুখি দাঁড়ায়,
তরুকে গিয়ে বলে, মাঝে মাঝে একটু হাসলেও তো পারো তরু। ফারজানের ইচ্ছে করে তরুকে বলতে, খাবার দিতে এলে একটু দাঁড়ায় যেতে। অনেক কিছুই বলার আছে, কিন্তু বলা যায় না। নিজের পায়ের নিচের মাটি শক্ত না করে ফাইজান কিভাবে বলবে? তরুর একটা লাকড়ির বোঝা নামিয়ে হাঁপাতে লাগলো। এরকম কাজ তরুর করতে হয়নি। মা সবসময় তরুকে কাছ থেকে দূরে রাখতে চেয়েছে। নিজে সব শুয়ে গেছে। সারা বাড়ি ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে ফেললো রাবিয়া। ছাদ ঝাড়ু দিল, ছাদের সব পাতা কুড়িয়ে নিয়ে রান্নাঘরে রাখলো, রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করবে বলে। ফারজান সবকিছু পর্যবেক্ষণ করতে লাগলো। উনি তরুর মা, সবসময় নীরবে থেকে সবটা করে যান। রাতে রাবিয়া রান্নাঘরে বসে একা হাতে 5 রকমের রান্না করলো। রাতের 11টায় রান্না শেষ হলো। আলমগীর সকালেই আসবে। সকালে উঠে আবার নাস্তা করতে হবে সবার জন্য। রাবিয়ার সারা শরীর ব্যথা করছে। তরু শুয়ে পড়েছে রাত 10টার আগে। খায়ও নি মেয়েটা। রাবিয়া মেয়ের ঘুমাতো মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আল্লাহ পুতুলের মতন মেয়ে দিয়েছে তাকে। এই পুতুলের জন্য রাবিয়াকে সব সহ্য করতে হবে। সারাদিন খাটার পর রাতে বিছানায় শুয়ে রাবিয়া টের পেল গা গরম গরম লাগছে। মুখের ভেতর কেমন তিক্কুটে অনুভূতি। রাতে জ্বর এলো রাবিয়ার। সারা রাত জ্বরে পুড়িয়ে রাবিয়াকে সকালে ঘুম থেকে উঠতে হলো। সকালে ঘুম থেকে উঠে রাবিয়া গোসল করে নিল। একটা কালো রঙের সুতি কাপড় পরে নিল রাবিয়া। অনেক আগের শাড়ি এটা তার। আমেনা 4 রকমের পিঠা বানাতে বলে গেল রাবিয়াকে। তারপর গোসল করে একটা লাল রঙের শাড়ি পরলো আমেনা। তরুর বাবা মরে যাবার পর থেকেই আমেনার জীবনে সুদিন আসতে লাগলো। রাজ্য রাজত্ব সব পেয়ে গেল বিনা পরিশ্রমে। সাথে পেল ফ্রি বাদী। সকাল থেকে রাত অবধি রাবিয়া নীরবে সবকিছু করতে থাকে। আমেনা আরাম করে শুয়ে বসে থাকে। সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে শরীর স্থূলতা বেড়ে গেছে আমেনার। কোনো কাজ করতে ইচ্ছে করে না এখন আর। শরীরে নানা রোগ বাসা বাঁধতে শুরু করেছে। নিজের রুমের বিছানার চাদর বালিশের কভার পাল্টেছে আমেনা। এতে হাঁপ ধরে গেছে তার। বসে বসে হাঁপাতে লাগলো আমেনা এটুকুতে। শরীরও এখন জমিদার হয়ে গেছে। আলমগীর উঠানে নেমে চারদিকে তাকালো। বাড়িঘর কেমন পরিষ্কার পরিচ্ছন্ন। 5 বছর পর আলমগীর দেশে এসেছে। আমেনা, লতা, লাবিব বের হয়ে এলো। লাবিব এসে বাবাকে জড়িয়ে ধরলো। আলমগীর সন্তানদের বুকে টেনে নিল। তারপর আমেনা সহ ঘরের দিকে গেল। রাবিয়া রান্নাঘরে বসে সব সাজিয়ে রেখেছে নাস্তা। এখনো 4 পদ রান্না করতে হবে তাকে। ঘামে পুরো শরীর জবজবে হয়ে আছে। মেয়েটা সকালেও কিছু খায়নি। রাবিয়ার সামর্থ্য নেই মেয়েকে টিফিনের জন্য টাকা অথবা খাবার দেবার। সারাদিন মেয়েটা স্কুলে অনাহারে থাকবে ভেবে রাবিয়ার বুক জ্বলতে লাগলো। যদিও আজ স্কুলে যেতে নিষেধ করেছিল রাবিয়া মেয়েকে, তরু বলল, লতার বাবা আসবে মা, ওর স্কুলে না গেলেও চলবে, ওর আনন্দের মুহূর্ত এখন। আমার তো বাবা আসবে না, আমার বড় চাচা আসবে। আমার জন্য এটা স্পেশাল না মা। রাবিয়া এরপর আর মেয়েকে কিচ্ছু বলল না। ইদানিং মেয়েটা ঝামেলা করে রাবিয়ার সাথে। রাবিয়াকে আবারও বিয়ের কথা বলে। রাবিয়ার এসব ভালো লাগে না। স্বামীর আদর ভালোবাসা যদি তার ভাগ্যে থাকতো তাহলে আল্লাহ এত তাড়াতাড়ি বিধবা করতো না। এভাবেই ভালো আছে মেয়ে নিয়ে রাবিয়া। রাবিয়া বিয়ে করলে স্বামী পাবে, কিন্তু মেয়ে তো বাবা পাবে না। ভাবতে ভাবতে রাবিয়া চোখ মুছে নেয় আঁচল দিয়ে। আমিনা এসে দেখে রাবিয়া কাঁদছে। মুহূর্তে আমিনা ঝগড়া লেগে গেল। ঝগড়া না, রাবিয়াকে গালাগাল দিতে লাগলো। আমিনার ধারণা রাবিয়া হিংসা করছে আমিনার স্বামী আছে বলে, আমিনার স্বামী দেশে আসছে বলে, এজন্য কাঁদছে। রাবিয়া জবাব দিল না। এসব ওর গা স হয়ে গেছে। এখন আর ভালো লাগে না। ফায়জান সবটা শুনল। আশ্চর্য হলো রাবিয়ার এরকম নির্লিপ্ততা দেখে। রাবিয়া টেবিলে নাস্তা দিতে আলমগীরের সাথে দেখা করতে গেল। আলমগীর তার ভাসুর হয়। ভাসুরকে সালাম দিল রাবিয়া। আলমগীর প্রথমে চিনতে পারল না রাবিয়াকে। লতাকে জিজ্ঞেস করতেই লতা বলল, উনি ছোট চাচি আব্বা। আলমগীর চমকালো। রাবিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আলমগীর রাবিয়ার দিকে। রাবিয়া চলে যাওয়ার পর আলমগীর একটা হিসেব কষে ফেলল। আলমগীর আর আমিনা সন্তানদের নিয়ে নাস্তা করতে বসলো। রান্নাঘরে রাবিয়া খুঁটির সাথে হেলান দিয়ে বসে রান্নার কাজ করতে লাগলো। জ্বরে সারা শরীর
পুড়ে যাচ্ছে যেন রাবিয়ার। ইচ্ছে করছে চোখ বন্ধ করে শুয়ে থাকতে, অথচ উপায় নেই। তরু বিকেলে স্কুল থেকে ফিরে দেখে আলমগীর বাহির একটা চেয়ারে বসে ফায়জানের সাথে কথা বলছে। তরু চাচাকে সালাম দিল, তারপর সোজা নিজেদের রুমে চলে গেল। ফায়জান দেখল তরুর নির্লিপ্ত মুখ। মেয়েটার কিসের এত কষ্ট? ফায়জান কি পারবে এই মুখে হাসি ফোটাতে? রাতে ইলাহি আয়োজন করা হলো খাবারের। আলমগীর খেতে বসেছে। আজকে ফায়জানকে নিচে সবার সাথে বসে খেতে হচ্ছে। লতার বাবা নিজেই বললেন, মাস্টার এই বেলা আমার সাথে একসাথে বসে খাইও। ফায়জানের ইচ্ছে করছে না এখানে বসতে। উপরে খেলে তরু খাবার নিয়ে যেত, একবার তরুকে দেখত। কেন জানি মেয়েটাকে দেখা ফায়জানের একটা অভ্যেস হয়ে গেছে। ওই গোমরা মুখের দিকে তাকালে ফায়জানের ইচ্ছে করে তরুকে বলতে, আর অল্প অপেক্ষা করো রাজকুমারী, এই রাক্ষসপুরী থেকে শীঘ্রই তোমাকে মুক্ত করব আমি। বলতে ইচ্ছে করে, তরু মাঝে মাঝে ভুল করে একটু হাসতে পারো না তুমি? বলতে ইচ্ছে করে আরো অনেক কথা, কিন্তু ফায়জান বলবে না। সে পরিস্থিতি নেই তার। ফায়জান খেতে বসে দেখল তরু এসেছে। এতদিন ধরে পর্যবেক্ষণ করে ফায়জান যতদূর বুঝেছে এদের ব্যাপারে, তাতে তরু এখানে খেতে আসবে এটা ফায়জানের জন্য কল্পনাতীত। কল্পনাতীত তরুর জন্য এখানে সে খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তরুর ছিল না। রাবিয়া মেয়েকে অনেক বকাবকি আদর অনুরোধ করে রাজি করিয়েছে এখানে আসতে। মেয়েটা দিন দিন কেমন ছিদি হয়ে যাচ্ছে বলে মনে হয় রাবিয়ার। নয়তো ওর বড় চাচা বলেছে তার সাথে খাবার খেতে, অথচ তরু রাজি না আসতে। উল্টো বিরক্ত হয়ে বলল, মা, এসব ঢং ভালো লাগে না আমার। একদিন এত আদর দেখাবে? এসব লোক দেখানো আদরের কি দরকার মা? আমি যেভাবে আছি সেভাবেই ভালো। আলমগীর নিজের এক পাশে তরুকে বসিয়েছেন, অন্য পাশে লতা। বিগলিত হেসে তরুর প্লেটে লেগ পিস তুলে দিয়ে বলল, আম্মাজান, এখন থেকে প্রতিবেলা কিন্তু আমার সাথে বসে খাবার খাইবেন আপনি। আমি আমার দুই মায়ের দুই পাশে নিয়ে খাবার খামু। লতা বিরক্ত হলো বাবার কথা শুনে। এত আদিক্ষেতা করছে কেন বাবা? ফায়জান নিচের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে নীরবে। আমিনা রাগে ফেটে পড়ছে, কিন্তু কিছু বলতে পারছে না সবার সামনে স্বামীকে। খাওয়ার পর ফায়জান কোনো দিকে না তাকিয়ে চলে গেল। তরু খাওয়া শেষ করে উঠল। আলমগীর উঠে গিয়ে একটা সুটকেসে এনে তরুর হাতে দিয়ে বলল, আম্মাজি, এটা আপনার জন্য। বেশি কিছু আনতে পারিনি, যেটুকু সামর্থ্য আমার। তরু বুঝতে পারছে না কি করবে। চাচির মুখের দিকে তাকিয়ে দেখে চাচির মুখ অন্ধকার হয়ে গেছে। সম্ভবত চাচি জানতো না এটা তরুর জন্য এনেছে। তরুর হাসি পেল। নেওয়ার ইচ্ছা ছিল না তরুর, কিন্তু চাচির মুখটা আরেকটু অন্ধকার করতেই মুচকি হেসে সুটকেস নিল তরু। সাথে সাথে আমিনার চেহারা বিকৃত হয়ে গেল। তরু চলে যাওয়ার পর আমিনা আলমগীরের সাথে ঝগড়া শুরু করে দিল। আলমগীর বিরক্ত হয়ে বলল, বেশি কথা বলবা না আমেনা। আমার ভাতিজির প্রতি আমার একটা দায়িত্ব আছে। তোমার তো কোনো কিছুর অভাব দিই না, তাহলে তোমার এত অসুবিধা কিসের? আমি আমার বুদ্ধিতে চলি, তোমার বুদ্ধিতে না। আমিনা রাগ করে চলে গেল। তরু রুমে গিয়ে দেখে মা এখনো আসেনি। সুটকেসের দিকে তাকিয়ে তরুর চোখ ভিজে উঠল। আব্বা থাকলে তো এরকম কত সুটকেস তরু দেখতো। তরুর কেমন বুকটা শূন্য শূন্য লাগছে। আব্বাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে তরুর। আব্বার গায়ের গন্ধ কেমন তরুর মনে নেই। হঠাৎ করে তরু আব্বা আব্বা বলে কাঁদতে লাগলো। রাবিয়া মেয়ের কান্না শুনে ছুটে এলো। তরু মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সপ্তাহখানেক কেটে গেল নির্ঝঞ্ঝাট ভাবে। চাচার উপরে তরুর একটু একটু করে শ্রদ্ধা আর সম্মান বাড়ছে। তবে চাচাকে তরু সেদিন সবচেয়ে বেশি ভালো লাগলো যেদিন আলমগীর তরুর মায়ের বিয়ের কথা উঠালো। রাতে তখন সবাই মিলে খেতে বসেছে। রাবিয়া সবাইকে সব বেড়ে দিচ্ছে। আলমগীর হাসতে হাসতে বলল, আর অল্প কয়েকদিন রাবেয়ার হাতের রান্না খেতে পারবো আমরা। সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে আলমগীর জানালো তরুর মামার সাথে আলমগীরের কথা হয়েছে রাবিয়ার বিয়ের ব্যাপারে। রাবিয়া পাথরের মূর্তির মতন তাকিয়ে রইল নিষ্পলক। তরুর কেমন একটা কষ্টকর অনুভূতি হতে লাগলো। রাবিয়া কিছুক্ষণ পর বলল, আমি কোথাও যাব না আমার মেয়েকে রেখে। স্বামী সংসার যদি ভাগ্যে থাকতো তাহলে আল্লাহ বিধবা করতো না আমাকে। তাই বলে তো আল্লাহ নিষেধ করেনি যে স্বামী মারা গেলে দ্বিতীয় বিয়ে করা যাবে না, সেই বিধান তো আছে। আমার আর কোনো কিছু লাগবে না ভাইজান। আপনারা আমাকে না জানিয়ে এসব কথা কেন বলছেন আমি জানি না, তবে আমি কোথাও আর বিয়ে করব না। তোমার বাপ ভাই সবাই চায় তোমার নতুন একটা সংসার হোক। তাছাড়া তপু বড় হয়েছে,
দুদিন পর বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবে। তোমার বাকি জীবন পড়ে আছে। বাকি জীবন তুমি কিভাবে কাটাবে? তরু তো তোমার ছেলে না যে আজীবন তোমার কাছে থাকবে। মেয়ে হয়ে জন্ম নিয়েছে, যখন আজ না হোক কাল দূরে যাবেই। এখন সুযোগ আছে তোমার, এই সুযোগে সবসময় থাকবে, এরকম তো নাও হতে পারে। চাচার কথা তরুর মাথায় ঢুকল। চাচা ভুল কিছু বলেনি। মা শুধু তরুর কথা ভাবছে, নিজের জীবন নিয়ে কেন ভাবছে না। রুমে গিয়ে তরু মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা, আমার কি যে আনন্দ হচ্ছে জানো। তোমার এরকম কষ্ট আমার আর ভালো লাগে না মা। তোমার নিজের একটা সংসার হোক, আমি মন থেকে চাই। আমি এখন বড় হয়েছি মা, অনেক কিছু বুঝি এখন। রাবেয়া ছলো ছলো নয়নে তাকিয়ে বলল, এতটা বড় হয়ে গেছিস যে মাকে বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিতে চাচ্ছিস? না মা, সরিয়ে দিচ্ছি কোথায়। তোমার একটা নিশ্চিত ভবিষ্যৎ দেখতে চাই মা। এই কচুরিপনার মতো ভেসে বেড়ানো জীবন তোমার জন্য না। তুমি রানী হওয়ার জন্য জন্মেছ। এভাবে ভেসে ভেসে আর কত। রাবেয়া তরুর দিকে তাকিয়ে রইল। মেয়েটা কি হুট করে অনেক বড় হয়ে গেল নাকি? এরকম ভারী ভারী কথা কিভাবে বলছে ও? রাবেয়া মেয়ের দিকে তাকিয়ে বলল, আমি রানী হতে চাই না মা। আমি আমার রাজকন্যার মুখের দিকে তাকিয়ে বাকি জীবন কাটাতে চাই। তা হয় না মা। তোমার জীবনের একটা নিশ্চিত ব্যবস্থা না করতে পারলে আমি নিজের কাছে নিজে অপরাধী হয়ে থাকবো আজীবন মা। সারা জীবন আমি এই অনুতাপ নিয়ে বাঁচবো যে আমার জন্য আমার মায়ের জীবন এলোমেলো। আমি এই গ্লানি নিয়ে বাঁচতে চাই না মা। আমি যত সুখেই থাকি, এই যত না আমাকে সুখে থাকতে দিবে না। রাবেয়া মেয়ের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। তার ছোট্ট তরু অনেক বড় হয়ে গেছে। রাবেয়া সারা রাত ঘুমাতে পারল না আর। এই ঘর, এই সংসার তার হাতে সাজানো। এই ঘরটা করার সময় রাবেয়া কি অক্লান্ত পরিশ্রম করেছেন তা একমাত্র তিনি জানেন আর আল্লাহ জানেন। অথচ সেসবের দখলদারি এখন অন্য কারো হাতে। তবুও রাবেয়া মেয়েকে নিয়ে পড়েছিল, ভালো ছিল। অথচ এখন নাকি নিজের সংসার ছেড়ে চলে যেতে হবে তাকে। এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যেন সবাই। রাবিয়ার ভয় হয় তার মেয়ের কি হবে। সবাই রাবিয়াকে নিয়ে ভাবতে গিয়ে তরুর জীবন অনিশ্চিত করে ফেলছে না তো? সারা রাত কেটে গেল এসব ভেবে। এরপর ভোর হতেই রাবিয়া রাগ কাজে ব্যস্ত হয়ে পড়ল। বিকেলের দিকে রাবিয়াকে না জানিয়ে পাত্রপক্ষ এলো। রাবিয়া তখন রান্নাঘরের সামনে বসে লাকড়ি বাঁধছে। তরু পড়তে বসেছে। হুট করে রাবিয়া নিজের ভাইয়ের কথা শুনতে পায়। চমকে দেখে তার বড় ভাই রাজীব এসেছে। এই অসময়ে ভাইকে দেখে রাবিয়া কিছুটা অবাক হয়ে যায়। কাহিনীকে বুঝতে পারি আলমগীর যখন আমিনাকে বলল, রাবেয়াকে সাজিয়ে দাও তো একটু, পাত্রপক্ষ এসেছে রাবেয়াকে দেখতে। রাবিয়ার পায়ের নিচের মাটি সরে গেল এই কথা শুনে। ততক্ষণে তরু লতা দুজনেই এসে হাজির। তরুর মুখে ম্লান হাসি। হেসে তরু বলল, আজকে আমি তোমাকে সাজিয়ে দেব মা। রাবিয়ার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে এসেছে। এ কোন সর্বনাশ হচ্ছে তার? কেন এরা সবাই মিলে এরকম উঠে পড়ে লেগেছে? রাবিয়ার চোখ টলমল করতে লাগলো। আমিনার মুখ গম্ভীর। রাবিয়া চলে গেলে সব কাজ তাকেই করতে হবে। আমিনার একটা কাতান শাড়ি পরানো হয়েছে রাবিয়াকে। রাবিয়ার বয়স বেশি না, তাকে সাজানোর পর বেশ রূপবতী লাগছে। কেউ বলবে না রাবিয়ার এত বড় একটা মেয়ে আছে। পাত্র পাত্রের মা, বোন, খালা, মামা এসেছে। রাবিয়াকে সামনে নিয়ে যাওয়া হলো। আলমগীর উপর থেকে ফাইজানকেও ডেকে এনেছে। ফাইজান অবাক হয়ে তরুর দিকে তাকিয়ে আছে। দরজার বাইরে তরু দাঁড়িয়ে আছে। তরুর চোখ মুখ কেমন শুকনো লাগছে। মেয়েটার বুকের ভেতর কেমন উথাল পাথাল করছে কে জানে। সবাইকে এড়িয়ে তরু চোখ মুছে নিল। ফাইজান তা দেখে চোখ নামিয়ে নিল। আমরা অন্যের কষ্ট কি কেউ কখনো বুঝি? তার কষ্ট সে বোঝে আর কেউ না। মানুষ যতই বলে অন্যের কষ্ট ভাগ করে নেবে, আদৌ কি তা সম্ভব হয়? হলি ফাইজান অনেক আগেই মেয়েটার সব কষ্ট নিজের করে নিত। রাবেয়াকে সবার পছন্দই হয়েছে। আলমগীর স্বস্তির নিঃশ্বাস ফেলল শুনে। অনেক বড় একটা চিন্তা ছিল এতদিন তার মাথায়। এবার রাবেয়াকে বিয়ে দিয়ে তাড়াতে পারলে তরুকেও যে কোনো মুহূর্তে বাড়ি থেকে বের করে দিতে পারবে। এরপর রাবেয়া নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেলে আর আগের স্বামীর সম্পদ নিয়ে মাথা ঘামাতে আসবে না। আলমগীর অনেকদিন আগেই এই পরিকল্পনা করেছে। আলমগীরের পরিকল্পনা আরও সহজ করে দিল রাবিয়ার বড় ভাই রাজীব। বিছানায় শুয়ে আমিনা বিরক্ত হয়ে বলল, রাবিয়ার বিয়ের কথা ওঠানোর তো কোনো দরকার ছিল না। রাবিয়া চলে গেলে বাড়ির কামকাজ সব কে করবে?
আলমগীর হিসাব করছে ছোট ভাইয়ের সম্পদের। আমিনার কথায় বিরক্ত হয়ে বলল, মহিলা মানুষের বুদ্ধি থাকে হাঁটুর নিচে, বেশি কথা বলবা না। আমিনা রাগ হলো আলমগীরের কথা শুনে। আলমগীর কিছুক্ষণ পর বলল, বেয়াক্কেল মহিলা, তোমার মোটা মাথায় এটা আসে না যে রাবেয়াকে বিদায় করতে পারলে সম্পদের ভাগিদার কমে যাবে। রাবেয়া নিজের সংসারে গেলে প্রথম সংসারের ব্যাপারে আর মাথা ঘামাবে না, এরপর তরুর একটা ব্যবস্থা করে ফেলা যাবে। আমিনা সবটা শুনে বুঝিয়ে আনন্দিত হলো। আসলেই তো এই বিল্ডিং তরুর বাবার করা। রাবেয়া এখন সব মেনে নিচ্ছে, যে কোনো মুহূর্তে ফনা তুলে বসে যদি, নিজের অধিকার বুঝে নিতে যদি সচেষ্ট হয় তখন কি হবে। সব ভেবে আমিনা আলমগীরকে জড়িয়ে ধরল। স্বামীর মাথায় এত চিকন বুদ্ধি, আমিনার মোটা মাথায় এই বুদ্ধি আসেনি। পরদিন সকালবেলা আমিনা রাবিয়াকে বলল, রাবিয়া, এখন থেকে এই কয়দিনে তুই চুলার পাড়ে আসিস না। বিয়ের আগে মায়া মানুষের নিজের যত্ন নেওয়ার দরকার। আমি হলুদ বাড়িটা দিমু, সারা গায়ে মেয়েকে কিছুক্ষণ বসে থাক। রাবিয়া অবাক হয়ে আমিনাকে দেখতে লাগলো। তারপর নিঃশব্দে উঠে চলে গেল ঘরে। তরু স্কুল থেকে ফিরে দেখে মা আনমনা হয়ে বসে আছে জানলার সামনে। মায়ের মুখে কেমন আষাঢ়ের ঘনঘটা। তরু শান্ত স্বরে বলল, মা। রাবিয়া চমকে উঠল মেয়ের ডাক শুনে। কোন ভাবনায় হারিয়েছিল এতক্ষণ রাবিয়া নিজেও জানে না। মেয়েকে দেখে আপনাতেই দুই চোখ ভিজে উঠল রাবিয়ার। তরু মায়ের সামনে কাঁদল না, মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, মা, এরকম খুশির সময় কাটতে নেই। আমার তো আনন্দ হচ্ছে মা, আমার মায়ের একটা সংসার হবে, ভাবতেই কেমন শান্তি শান্তি লাগছে। এখন বুঝছিস না? মা যখন চলে যাব তখন ঠিকই বুঝবি মা না থাকার যন্ত্রণা। দুনিয়াটা যখন অন্ধকার লাগবে, আকণ্ঠ তৃষ্ণায় যখন মাকে খুঁজবি, হাতে দেখবি মা পাশে নেই, তখন বুঝবি এই দুনিয়া কত নিষ্ঠুর। তরু হেসে ফেলল মায়ের সামনে। হেসে বলল, না গো মা, কিচ্ছু হবে না, ভেবো না, আমি ভালোই থাকবো। মাকে এসব বলে তরু দ্রুত ছাদে উঠে গেল। এ সময় লতার স্যার লতাকে পড়ায়। ছাদে কেউ নেই। ছাদে গিয়ে তরু মুখে ওড়না চাপা দিয়ে কাঁদতে থাকে। তরুর বুক ফেটে যাচ্ছে যন্ত্রণায়। ইচ্ছে করছে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মা তুমি যেও না আমাকে ছেড়ে, আমি বাঁচবো না মা। কিন্তু বলতে পারে না তরু। বললে যে ভীষণ স্বার্থপরতা হবে সেটা। নিজের ভালো থাকার জন্য মায়ের জীবন আর কত নষ্ট করবে। কাঁদতে কাঁদতে তরু ছাদে লুটিয়ে পড়ল। ফাইজানের ভীষণ মাথা ধরেছে, তাই আজ আর লতাকে পড়াতে যায়নি। জানলা দিয়ে দেখল তরু কেমন কাঁদছে। ফাইজানের মন খারাপ হয়ে গেল তরুর কান্না দেখে। অনেকক্ষণ ধরে আর সহ্য করতে না পেরে ফাইজান উঠে এলো। তরুর পেছনে দাঁড়িয়ে নরম স্বরে বলল, তরু। তরু চমকে তাকালো। ফাইজানকে দেখে ভূত দেখার মতন চমকালো তরু। ফাইজান তো লতাকে পড়ানোর কথা। এই সময় কোনো দিকে না তাকিয়ে তরু দৌড় দিতে গেল। ফাইজান আচমকা তরুর হাত চেপে ধরল। ভীষণ ভয় পেয়ে খুকড়ে গেল তরু। ফাইজান আজ আর ভয় পেল না। বুকে সাহস নিয়ে বলল, তোমার দুই চোখের জল মুছে তোর অধিকারটা কি দেবে আমাকে? সারা জীবনের জন্য এই অধিকারটা চাই আমি। তরু হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি যা তা বলছেন এসব আপনি? ফাইজান আরেকটু এগিয়ে এসে বলল, আমি যা বলছি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে ভেবে বলছি। এই কথাটা তোমাকে অনেক আগে থেকে বলবো ভাবছি। আপনি জানেন না আপনাকে লতা ভীষণ পছন্দ করে? তাতে আমার কি? আমি তো লতাকে কখনো ওভাবে দেখিনি। ভাবেননি যখন, এখন থেকে ভাবুন। আমাকে নিয়ে আর কখনো এসব ভাববেন না, আর কখনো এসব কথা বলবেন না আমাকে। ফাইজানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তরু চলে গেল দ্রুত পায়ে। ফাইজান তাকিয়ে রইল তরুর দিকে। তারপর হেসে বলল, একবার যখন বুকে সাহস নিয়ে বলতে পেরেছে, তোর কোনো কিছুর পরোয়া ফাইজান করবে না। সারা জীবন বলবো এই কথা আমি তোমাকে। প্রেমে পড়লে নাকি মানুষের অনেক চেঞ্জ আসে, ভীতু সাহসী হয়ে যায়। আমি ভীতু মানুষ যখন সাহস করে তোমার হাতে একবার ধরতে পেরেছে, কারো ক্ষমতা নেই আমাকে তোমার থেকে দূরে রাখার। তরু নিচে গিয়ে হাঁপাতে লাগলো। এই লোকটাকে তরুর সবসময় মনে হতো কেমন মুখ ছোড়া, লাজুক, অথচ কি সাহস এই লোকটার। তরুর হাত চেপে ধরল। নিজের হাতের দিকে তাকালো তরু। তারপর আচমকায় হেসে ফেলল। লোকটা তো পাগল পুরোপুরি। হঠাৎ করে তরুর কিশোরী মনটা কেমন খুশি খুশি হয়ে উঠল। লতা সেজেগুজে এসেছে তরুর রুমে।
তরুকে আপন মনে হাসতে দেখে লতা বলল। এভাবে হাসছিস কেন? তরু চুপ করে রইল। লতা ফিসফিস করে বলল, তুই কি কারোর প্রেমে পড়েছিস নাকি? তরুর একবার ইচ্ছে হলো বলতে যে না, আমার প্রেমে একজন পড়েছে, কিন্তু বলল না। কেননা তরু জানি এই কথা শুনলে লতা খুব বাজেভাবে রিয়্যাক্ট করবে। তার চাইতে বড় কথা, এসব জানলে মা বিয়েতে বেঁকে বসবে। লতা তরুদের রুম থেকে বের হয়ে কিছুক্ষণ সিঁড়ির সামনে ঘুরঘুর করতে লাগলো। একবার ইচ্ছে হলো ছাদে যেতে, কিন্তু সাহস হলো না। লতার আব্বু একটু আগে চেয়া নিয়ে উঠোনে গিয়ে বসেছে। যদি দেখে ফের লতাকে, লতার মন খারাপ হয়ে গেল। ফাইজানের জন্য আজ কত সুন্দর করে সেজেছে, অথচ ফাইজান একবারও দেখতে পেল না। এত কষ্ট বৃথা যাবে লতার।